ওকে, সো এখন আজকে আমাদের লাস্ট টপিক ইউনিট 5 এর দ্য ফেট অফ দ্য ইউনিভার্স, যে ইউনিভার্সের ফাইনালি হবেটা কি। যে আমরা লাস্ট ক্লাসগুলোতে কেমন কেমন জিনিসগুলো পড়ে আসছিলাম, যে ফার্স্ট অফ অল স্পেকট্রাম গুলি, দেন ডপলার ইফেক্ট গুলি, এগুলো নিয়ে কথা বলতে সময় কি বলছিলাম, যে প্রত্যেকটা গ্যালাক্সির ওরকম স্পেকট্রাম যখন নাকি আমরা স্টাডি করছি, তো তখন আমরা মেইনলি অবজার্ভ করছি কি ম্যাক্সিমাম গ্যালাক্সি কি করতেছে, রেড শিফট শো করতেছে। ব্লু শিফট যে শো করেই না এমন না, কয়েকটা করে, কিন্তু মেজরিটি কি শো করতেছে, রেড শিফট শো করতেছে, যেটা কি ইমপ্লাই করে দ্য গ্যালাক্সিজ আর মুভিং অ্যাওয়ে ফ্রম আস। ঠিক আছে, তো সব দিকের সব গ্যালাক্সি কি করতেছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো এই যে দূরে সরে যাচ্ছে এন্ড কত রেটে দূরে সরে যাচ্ছে, এইসব ব্যাপারগুলি আমরা কি দিয়ে স্টাডি করতে পারি, তাদের স্পেকট্রাম গুলাকে নিয়ে স্টাডি করলে পরে বের করতে পারি। ঠিক আছে, তো এই তাদের স্পেকট্রাম গুলি নিয়ে স্টাডি করার কাজগুলো নিয়ে কথা বলছিলাম, যে ডপলার ইফেক্টটা কি, সোর্স এন্ড অবজারভারের মধ্যে যদি কোনো একটা রিলেটিভ মোশন থাকে, তো তখন কি হবে, ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থে চেঞ্জ আসবে। তো এইসব ব্যাপারগুলো নিয়ে বলছিলাম। দেন রিলেটিভ স্পিড বের করে কিভাবে, ওইসব ওয়ার্ড এক্সাম্পলে কথা বলছিলাম। এরপরে চলে আসছে কি, হাবেলস ল। তো হাবেলস ল এর এখানে মধ্যে ব্যাপারটা কি, যে সে যখন নাকি এই ব্যাপারগুলি অবজার্ভ করা শুরু করছে, কি জিনিস, যে নিয়ার বাই গ্যালাক্সি গুলোর জন্য ডিসটেন্স তো আমরা মাপতে পারি অনেক ওয়েতে, কিসে কিসে, প্যারালেক্স মেথড দিয়ে, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড দিয়ে, ওইসব দিয়ে। তো এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, যে আমরা কি করি, ডিসটেন্স এন্ড ওই ডিসটেন্সে থাকা গ্যালাক্সি কত স্পিডে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আরেকটা ডিসটেন্স এন্ড ওই ডিসটেন্সে থাকা কোন একটা গ্যালাক্সি আমাদের থেকে কত রেটে দূরে সরে যাচ্ছে। তো এরকম একটা গ্রাফ সে আঁকাইছে, হাবেল নামের একজন মানুষ ড্র করছে। তো দেন এটা ড্র করার পর সে দেখলোটা কি, যে গ্যালাক্সিরা আমাদের থেকে যত দূরে, তারা তত বেশি রেটে আমাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে। যে গ্যালাক্সিরা কাছে তারাও দূরে সরে যাচ্ছে, কিন্তু তারা কি একটু আস্তে আস্তে দূরে সরতেছে। তো এইটা করে সে কি করলো, সে এরকম ব্যাক ক্যালকুলেশন করা শুরু করছে, বা সায়েন্টিস্ট এরকম ব্যাক ক্যালকুলেশন করা শুরু করছে, যে আচ্ছা এখন গ্যালাক্সিরা দূরে যাচ্ছে, তো তার মানে কোনো একটা সময় তারা কাছে ছিল। বিকজ ইন অর্ডার টু গো অ্যাওয়ে ফার্স্টে কি থাকতে হবে, কাছে তো থাকতে হবে, তাই না? তো তাহলে এই যে গ্যালাক্সি গুলো একজন একজনের থেকে দূরে সরে যাচ্ছে, এটা মানেটা কি, প্রিভিয়াসলি তারা সবাই কি ছিল, আরো কাছাকাছি ছিল, দেন এর আগে তারা আরো কাছাকাছি ছিল। তো এরকম ব্যাক ক্যালকুলেশন করতে 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 আমাদের কোন কনসেপ্টে আসছি, বিগ ব্যাং থিওরিতে আসছি। যে বিগ ব্যাং থিওরিটা মেইনলি কাজটা কি, যে all the mass and energy were concentrated at a single point in the universe, যেটা ফাটার পরে তখন কি হয়েছে, সব ম্যাস, গ্যালাক্সি, স্টারস, এইসব জিনিসগুলি ফর্ম করছে। তো এখানে হাবেলস ল দিয়ে কিভাবে করে এজ অফ দ্য ইউনিভার্স বের করা যায়, যে 1 বাই হাবেলস কনস্ট্যান্ট দিয়ে এজ অফ দ্য ইউনিভার্স কিভাবে বের করে, তো ওই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো তোমাদের একটা টাস্ক ছিল যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি সলভ করা, যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি থেকে তোমরা যত সলভ করবে তত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, যে আসলে কি কি ব্যাপারগুলি পড়ছো। ঠিক আছে, তো এখন এরপরে যদি আমরা দেখি যে ফেট অফ দ্য ইউনিভার্স, যে ইউনিভার্সের ফাইনালি হবেটা কি। তো আমরা কারেন্টলি কি দেখতেছি, যে ইউনিভার্স কি হচ্ছে, এক্সপ্যান্ড করতেছে। তো এখন ইউনিভার্সের ফাইনালি কি হবে, ওই ব্যাপারটা নিয়ে আমাদের কথা। যে প্রেজেন্ট টাইমে এক্সপ্যান্ড করতেছে, এর মানে কি সারা জীবনে সে এক্সপ্যান্ড করবে, করতেও পারে। সে কি একসময় এক্সপ্যান্ড করতে করতে এরপর বন্ধ হয়ে যাবে এক্সপ্যানশন, দেন একটা ফিক্সড একটা সাইজে থাকবে, এইটাও হইতে পারে। অর এক্সপ্যানশন এখন করতেছে, এক্সপ্যানশন করতে 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 একটা ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত এক্সপ্যান্ড করলো, দেন আবার গ্র্যাভিটি কি করবে, অ্যাট্রাক্ট করবে না? তো গ্র্যাভিটি আবার অ্যাট্রাক্ট করে 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 সবকিছুকে আবার আগের জায়গায় সিঙ্গেল একটা পয়েন্টে নিয়ে আসবে, এইটাও হইতে পারে। তখন আসলে কি হবে, ওইটা ডিপেন্ড করে কিসের উপর, ইউনিভার্সের টোটাল ডেনসিটির উপর। যে ইউনিভার্সের আসলে টোটাল ডেনসিটি কত, এটা আমরা জানি না। ঠিক আছে, এখানের মধ্যে ব্যাপারটা কেমন খেয়াল করো, যে তোমার এই ব্যাপারটা অনেকজন সায়েন্টিস্টের আজব লাগছে। কেমন আজব লাগছে, আচ্ছা শুরুতে কোন একটা এক্সপ্লোশন হয়েছে, তারা দূরে যাচ্ছে, মানলাম, কিন্তু এত জিনিসের যে এত এত বেশি ম্যাস আছে, ম্যাসদের সবার কি থাকবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে না? তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স গুলা কি করতে চাবে, যে তোমার কোনো কিছু এরকম ভেঙে ভেঙে কয়েকটা জিনিস এরকম দূরে সরে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো দূরে সরে যাচ্ছে, তো এখন কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে করে আস্তে আস্তে দূরে চলে যাওয়ার রেটটাকে কমায় দেওয়ার কথা না,
যে যত এরকম দূরে যাচ্ছে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে আবার কি করতেছে, অ্যাট্রাক্ট করে করে কাছে নিয়ে আসার কথা, বা দূরে চলে যাওয়ার রেটটাকে কমানোর কথা। যেটা কি হয়, যে কোন একটা কিছু এরকম উপরে থ্রো করলে পরে দেন সে উপরে কিন্তু প্রথমে যায় ঠিকই, যে গ্র্যাভিটির এগেইনস্টে উপরে যাচ্ছে, কিন্তু গ্র্যাভিটি ওই দূরে যাওয়াটাকে আস্তে আস্তে স্লো ডাউন করে স্লো ডাউন করে স্লো ডাউন করে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স পর্যন্ত যায় কোন একটা অবজেক্ট, দেন আবার সে কি করে, কাছে চলে আসে, তাই না? তো তাহলে এই ব্যাপারটা হওয়ার কথা না, যে নরমালি গ্র্যাভিটি তো এত বড় বড় স্টারস এন্ড গ্যালাক্সিস তাদের তো গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, তো তারা তো কি করবে, এই যে এক্সপ্যান্ড করতেছে ইউনিভার্স, তো ওইসব গ্যালাক্সিস এন্ড এভরিথিং সবাইকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে তো আবার একসাথে নিয়ে আসার কথা। তারা এক্সপ্যান্ড এখনো করতেছে, এন্ড জাস্ট এক্সপ্যান্ডই করতেছে না, আগে যত রেটে এক্সপ্যান্ড করতো এখন এর চেয়ে বেশি রেটে এক্সপ্যান্ড করতেছে। তো এইটাই সায়েন্টিস্টদেরকে পাজল করে ফেলছে, যে আচ্ছা এটা হচ্ছেটা কি, আমাদের নরমাল গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য তো কি করার কথা, দূরে যাচ্ছে ঠিক আছে, কিন্তু দূরে যাওয়ার রেটটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা, কিন্তু দিনে দিনে আরো দূরে যাওয়ার রেটটা কি হইতেছে, বাড়তেছে, অ্যাক্সেলারেটিং রেটে বাড়তেছে। তো তখন তারা কি দেখলো, আচ্ছা আমরা তো আসলে সবকিছু জানি না, তো তার মানে এমন কোন একটা কালা জাদু আছে যেটা কি করতেছে, পুরো ইউনিভার্সটাকে অ্যাক্সেলারেটিং রেটে বড় করতেছে, ঠিক আছে? তো যেইটাই জানে না ওইটাই কালো, ঠিক আছে? মানে রেসিজমের ইনসেন লেভেল হলো ফিজিক্স, বুঝছো? যে এখানের মধ্যে কি, যে যেইটাই জানে না ওইটাই কালো। তো এখানের মধ্যে কি, আচ্ছা কোন একটা এনার্জি কি করতেছে, ইউনিভার্সটাকে টেনে এরকম এক্সপ্যান্ড করতেছে, তো তাহলে এটার নাম কি দেওয়া যায়, ডার্ক এনার্জি, ঠিক আছে? তো এরকম, তো এখানের মধ্যে ব্যাপারটা কি আসছে, সবাই একটু ফার্স্টে যদি আমরা দেখি, দেন মনে করো কোন একটা অবজেক্ট তুমি দেখতে পাইতেছো না, ঠিক আছে, অবজেক্টটাকে দেখা যাচ্ছে না, কিন্তু অবজেক্টটা কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে। তো তখন আমরা কি বলবো, যে ম্যাটার আছে কিন্তু তাকে দেখা যায় না, তো এর জন্য সে কি হবে, হোয়াইট ম্যাটার হবে না, কি হবে, ডার্ক ম্যাটার, ঠিক আছে? তেমন এখানে ওদের কাজটা কি, তারা বলতেছে যে ডিসকাস দ্য কন্ট্রোভার্সি ওভার দ্য এজ এন্ড আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভ্যালু অফ হাবলস কনস্ট্যান্ট এন্ড দ্য পসিবল এক্সিস্টেন্স অফ ডার্ক ম্যাটার। তো এখানের মধ্যে কাহিনীটাকে আমরা যদি দেখি, কি বলতেছে তারা, in section sorry in section 11b.4 we saw that there might be a variation in the value of Hubble's constant depending on the observational methods used to find it। যে Hubble's constant আসলে কিভাবে বের করছি, একটা ভেলোসিটি ভার্সাস ডিসটেন্স গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে বের করছি না? তো এই যে আমরা ডিসটেন্সটা বের করি, ডিসটেন্স বের করার টেকনিকটা যে অ্যাকিউরেট, এটা কি আমাদের কোনো গ্যারান্টি আছে? ডিসটেন্স গুলোর অনেক বড় কি আছে, একটা আনসার্টেনটি কাজ করে। তো তার মানে কি, আমাদের ডিসটেন্স বের করার টেকনিকে কি থাকতে পারে, ভুল থাকতে পারে। দেন আমাদের স্পেকট্রামের ওখানের মধ্যে থেকে যখন একটা শিফট থেকে কি করব, ডপলার ইফেক্ট দিয়ে ভেলোসিটি বের করব, ওখানেও কোনো একটা খুব সমস্যা থাকতেই পারে। কোনো কিছুতে আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি ছাড়া হয় না। আমরা তো ইউনিট 3 তে এগুলো দেখেই আসছি যে এভরি মেজারমেন্ট হ্যাজ সাম আনসার্টেনটিজ। তো এখানের মধ্যে বলতেছে এটা কি, যে this is a very significant and important problem। কেন এটা এত সিগনিফিক্যান্ট প্রবলেম, বিকজ আমরা তো এই এত বড় আনসার্টেন একটা ভ্যালু দিয়ে ইউনিভার্সের বয়স বের করে ফেলছি। তো তাহলে কি এটা থেকে আমাদের ইউনিভার্সের আসলে আগে কি ছিল আর পরে কি হবে, এই ব্যাপার প্রেডিক্ট করতে গেলে কি অনেকগুলো ভেরিয়েবল আমাদের কাজে চলে আসে। তো বলতেছে কি, যে as it can give a huge variation in possible ages of our universe, যে বলতে পারে ইউনিভার্সের এজ 10 বিলিয়ন ইয়ার্স থেকে 20 বিলিয়ন ইয়ার্স। তো এত বড় রেঞ্জের মধ্যে বিলিয়ন ইয়ার্স প্লাস মাইনাস 10, তো এটা বললে পরে তো আসলে বলারই দরকার কি ছিল, ঠিক আছে? বলতে হবে যে অনেক অনেক বছর আগের কথা, ঠিক আছে, এই হয়েছে ওই হয়েছে এমন টাইপের। তো তাহলে তুমি সায়েন্টিস্ট মানুষ, তুমি কোন একটা ভ্যালু দিবা, কি দিবা, যত কম আনসার্টেনটি রেঞ্জের মধ্যে পারা যায় তত ভালো, তাই না? তো তুমি কোন একটা ভ্যালু সাজেস্ট করবে, ওইটা যদি এত বেশি আনসার্টেনটি বেয়ার করে, তো তাইলে পরে ওইটার চেয়ে কোনো ভ্যালু না বলাই আরো ভালো। তো বলতেছে এটা কি, ওভার দ্য ইয়ার্স, তরিকা বারবার পেন চেঞ্জ করে, আচ্ছা, ওভার দ্য ইয়ার্স দ্য ইউনিভার্সেস এজ based on the Hubble's law calculation has given answers ranging from 10 billion to 20 billion years। যেটা বললাম যে একবার বলে 10 বিলিয়ন বছর, একবার বলে 20 বিলিয়ন বছর, একবার বলে 13.8, কোনটা বিশ্বাস করব, তাই না? এখন এখানের মধ্যে কাজটা কি, যে টেবল এ shows a 2014 summary of recent experimental conclusions that indicate a slightly lower value for Hubble's constant,
দেন দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড 70.9। তো এই যে কারেন্টলি যে ভ্যালুটা ইন্টারন্যাশনালি সবাই অ্যাকসেপ্ট করে নিছে 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, এটা থেকেও বলতেছে হাবেলস কনস্ট্যান্টের ভ্যালু মনে হয় আরেকটু কি কম। যত টেকনোলজি রিফাইন হয় তত এই কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হতো, তাহলে এটা কনস্ট্যান্টের কি হইলো, তাই না? তো হাবেলস কনস্ট্যান্ট হলো এমন একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালুটা কনস্ট্যান্ট না, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফার্দার অবজারভেশনস আর নিডেড টু কনফার্ম দিস নিউয়ার রেজাল্টস বিফোর সায়েন্টিস্ট উইল এগ্রি টু চেঞ্জ দ্য এইচ নট। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এইটা হলো কতগুলি তোমরা সায়েন্টিস্টদের কোনো কিছু পাবলিকেশন যখন করে, বুঝছো, পাবলিকেশন করা বলতে ওটাকে একটা জার্নাল বলে, বুঝছো? তো সায়েন্টিস্টরা যখন নাকি কোন একটা জার্নালে কিছু পাবলিশ করে, ফাইনালি বোগাস কতজনের, এরকম জার্নালদেরও কতগুলি টিয়ার আছে, বুঝছো, অনেকগুলি হায়ার টিয়ার জার্নাল, অনেক ওয়েট ওয়ালা জার্নাল, কতগুলি আছে বোগাস লোকাল জার্নালের মধ্যে। তো লোকাল জার্নালের এইসবের ফাইনাল কনক্লুশন পড়লে পরে দেখবা কি, আমরা এই ইনভেস্টিগেশন গুলো করছি, নিজের জেনুইন কোনো আইডিয়াও না, আরেকজনের সাজেস্ট করে এক্সপেরিমেন্ট এইসব করছে, দেন ফাইনালি বলে যে এইটা নিয়ে আরো ফার্দার স্টাডি করা দরকার, এমনি করে এরা পেপার পাবলিশ করে ফেলে, ঠিক আছে? তো এইগুলো হলো বোগাস কথাবার্তা, এগুলো কোনো বিজ্ঞানী না, এগুলো হলো হুদাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এর জন্য অ্যাস্ট্রোফিজিক্স এর এই জিনিসটা হলো সবচেয়ে বড় ডেট্রিমেন্টাল ফ্যাক্টর, যে অ্যাস্ট্রোফিজিক্সদের মানুষরা আসলে বিশ্বাস করতে চায় না, বিকজ তারা কয়দিন পর পর ভ্যালু বদলায়, বুঝছো? জেরিন মন খারাপ করো না, ও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চায় না, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে দ্য রেজাল্ট অফ অল দিস ইজ দ্যাট উই ডু নট হ্যাভ আ ফিক্সড অ্যান্সার টু দ্য এজ অফ দ্য ইউনিভার্স, বাট দিস কিপস চেঞ্জিং অ্যাজ এক্সপেরিমেন্টাল মেথডস ইমপ্রুভ। এক্সপেরিমেন্টাল মেথড যত আমাদের রিফাইন হচ্ছে তত কি হচ্ছে, ডপলার কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়, যে হাবেলস কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয়, হাবেলস কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হলে তখন আবার কি হবে, ইউনিভার্সের এজ বদলায় যাবে, তেমন টাইপের ব্যাপার। তা এখন ইউনিভার্সের ফিউচারটা কি, এই যে ইউনিভার্সটা এখন এই সাইজে আছে, এক্সপ্যান্ড করতেছে, তো এক্সপ্যান্ড করে করে এক সময় এক্সপ্যান্ড করতেছে করতেছে করতেছে, দেন এখানে কি হয়ে গেছে, এক্সপ্যান্ড করে একটা ম্যাক্সিমাম সাইজ রিচ করে ফেলছে, দেন আর কি হবে না, সাইজে কোনো চেঞ্জ আসবে না, এমন হইতে পারে। অর এক্সপ্যান্ড করে এই বড় হইলো, ম্যাক্সিমাম একটা সাইজ হইলো, দেন আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ছোট হয়ে আবার আগের পয়েন্টে চলে আসবে, এমন হতে পারে। অর এরকম আছে, বড় হইলো, আরো বড় হইলো, আরো বড় হইলো, সারা জীবন খালি এক্সপ্যান্ডই করতে থাকবে, কখনো এক্সপ্যানশন থামবে না। তো এখন এই জিনিসটা আমরা নিচে পরে যাব। তো এখন এই জিনিসটা জাস্ট সিম্পলি যদি এরকম চিন্তা করো, কেমন জিনিস, যত গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে তত কিসের চান্সেস বেশি, যে এক সময় এক্সপ্যানশন বন্ধ করে আবার আগের পজিশনে চলে আসার চান্সেস বেশি, তাই না? যে ইউনিভার্স যত ডেন্স হবে, ডেনসিটি বেশি মানে কি ম্যাস বেশি, তাই না? তো এখন ইউনিভার্সের ডেনসিটি যত বেশি হবে তত বেশি পসিবিলিটি কিসের, এক সময় এক্সপ্যানশন বন্ধ হয়ে দেন আবার কি হবে, অ্যাট্রাক্ট করে করে কাছে নিয়ে আসবে। আর ডেনসিটি যত কম হবে তখন কিসের পসিবিলিটি বেশি, যে ডেনসিটি এত কম যে কি করতে পারবে না, এক্সপ্যানশনকে কখনো থামাইতে পারবে না, যে সারা জীবন কি হইতে থাকবে, এক্সপ্যান্ডই করতে থাকবে। এই কনসেপ্টটা এখানের মধ্যে লেখা, ঠিক আছে? এই কনসেপ্টটা এখানের মধ্যে কি লিখছে খেয়াল করো, ফিউচার ইউনিভার্স কি হবে, দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, এটা ইউনিভার্সাল ট্রুথ, যে আমরা সবাই দেখছি ইউনিভার্স আসলে কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে। তা এখন এইটা কি ফিউচারে চেঞ্জ হবে নাকি না, এটাই হলো আমাদের কোয়েশ্চেন, যে ফেট অফ দ্য ইউনিভার্স, যে উইল দিস চেঞ্জ ইন দ্য ফিউচার। The answer to this question depends critically on the mass of the universe. ঠিক আছে, ইউনিভার্সের আসলে টোটাল মাস কত, এইটা জানাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন অর্ডার টু অ্যানসার দিস কোয়েশ্চেন, যে ইউনিভার্স কি সারা জীবন এক্সপ্যান্ড করতে থাকবে নাকি না। তো কি বললো, and more specifically on the density of matter, যে টোটাল ইউনিভার্সের ডেনসিটি কেমন ওইটার উপরে ডিপেন্ড করবে, সারা জীবন এক্সপ্যান্ড করবে নাকি একসময় এক্সপ্যানশন করে বন্ধ হয়ে যাবে, নাকি এক্সপ্যানশন বন্ধ হয়ে দেন আবার অ্যাট্রাক্ট করে করে কাছে নিয়ে আসবে। তো এই তিনটা সিনারিও, তো প্রত্যেকটাই আমরা দেখব। তো কি বলতেছে দেখো, যে গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স দ্যাট কুড স্লো দ্য এক্সপ্যানশন ডাউন টু আ স্টপ and possibly even start to cause the universe to contract back inwards. এখানের মধ্যে তিনটা পসিবিলিটি সবাই একটু খেয়াল করো। এই ইউনিভার্স কারেন্ট অবস্থায় আছে, এই নিচের ডায়াগ্রামটাই আরেকবার জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি।
এখন এটা এক্সপ্যান্ড করে 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 সারা জীবন জাস্ট কি হবে, এক্সপ্যান্ডই হবে। এটা কখন? যদি ইউনিভার্সের আসল ডেনসিটি কি হয়, কম হয়। কিসের থেকে? একটা ডেনসিটি সায়েন্টিস্টরা ডিফাইন করছে যেটাকে বলা হয় কি, ক্রিটিক্যাল ডেনসিটি। ঠিক আছে, এটা কি ডেনসিটি? ক্রিটিক্যাল ডেনসিটি। তো ইউনিভার্সের আসল ডেনসিটি যদি কি হয়, ক্রিটিক্যাল ডেনসিটি থেকে কম হয়, তো তখন কি হবে, ডেনসিটি ইজ নট এনাফ। তো ম্যাস এনাফ নাই। ম্যাস এনাফ যদি না থাকে তো তার মানে কি হবে না, গ্র্যাভিটেশনাল ফোর্সও এনাফ হবে না। গ্র্যাভিটেশনাল ফোর্স এনাফ যদি না হয় তো তাহলে সে কি করতে পারবে না, কখনো এক্সপেনশন থামাইতে পারবে না। বুঝা গেছে? তো এই জিনিসটা হলো এই সময় যে যদি অ্যাকচুয়াল ম্যাস অফ দা ইউনিভার্স, কি বলে, অ্যাকচুয়াল ডেনসিটি অফ দা ইউনিভার্স যদি ক্রিটিক্যাল ডেনসিটি থেকে কম হয় তো তখন এক্সপেনশন অলওয়েজ চলতেই থাকবে। ঠিক আছে? দেন পরের যে সিনারিওটা, পরের সিনারিওটা কি, ইউনিভার্স এই সাইজের আছে, এক্সপ্যান্ড করতেছে, এক্সপ্যান্ড করতেছে, দেন এই সাইজ ফিক্সড হয়ে গেছে যে এই সাইজের থেকে আর বাড়েও না কমেও না। ঠিক আছে? তো ইউনিভার্স এক্সপ্যান্ড করে করে একটা ফিক্সড সাইজ অ্যাটেইন করে ফেলছে। এইটা কখন? যখন নাকি আসল ডেনসিটিটা এক্স্যাক্টলি ক্রিটিক্যাল ডেনসিটির সমান। ঠিক আছে? যে এক্স্যাক্টলি যখন নাকি ক্রিটিক্যাল ডেনসিটি আর অ্যাকচুয়াল ডেনসিটি সমান সমান হবে তো তখন কি হবে, এক্সপ্যান্ড করতে 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 এক সময় একটা ফিক্সড একটা ভলিউম পাবে, দেন এর থেকে সে আর কি করবে না, বাড়বেও না, এর থেকে সে আর কমবেও না। ঠিক আছে? যে জাস্ট এনাফ ম্যাস টু স্টপ দ্য এক্সপেনশন বাট নট এনাফ ম্যাস টু মেক দ্য কন্ট্রাকশন। বুঝা গেছে? তো তাহলে প্রথমবার যে এই সময় পারে নাই কেন এক্সপেনশন থামাইতে, বিকজ ডেনসিটি অনেক বেশি কম। আর ডেনসিটি যখন নাকি এক্স্যাক্টলি ক্রিটিক্যাল ডেনসিটি সমান হবে তখন কি হবে, জাস্ট কোনো মতে এক্সপেনশন থামাইতে পারছে, কিন্তু এক্সপেনশন থামায় যে দেন আবার কন্ট্রাক্ট করে কাছে নিয়ে আসবে, ওইটা করার মতো এত বেশিও ম্যাস না। তো তার মানে জাস্ট এনাফ ম্যাস টু স্টপ দ্য এক্সপেনশন বাট নট এনাফ ম্যাস টু কজ কন্ট্রাকশন। তো এইটা হলো কি, যখন নাকি আসল ডেনসিটিটা ক্রিটিক্যাল ডেনসিটির জাস্ট সমান। আরেকটা সিনারিও কি হইতে পারে, এক্সপ্যান্ড করতেছে, এক্সপ্যান্ড করতেছে, সাইজে বড় হইলো, দেন আবার কন্ট্রাক্ট করে কি হবে, একদম সিঙ্গেল পয়েন্টে সবকিছু একবারে ক্রাঞ্চ করে ফেলবে। ঠিক আছে? তো এই জিনিসটা কখন, যদি ম্যাস বা ডেনসিটি অনেক অনেক বেশি থাকে, তাই না? যে আসল ডেনসিটি অফ দা ইউনিভার্স, যে রো এ দিয়ে কি বোঝাচ্ছি, অ্যাকচুয়াল ডেনসিটি, আর রো সি দিয়ে হলো ক্রিটিক্যাল ডেনসিটি। তো আসল ডেনসিটিটা যদি ক্রিটিক্যাল ডেনসিটি থেকে বড় হয় তো তখন কি হবে, তখন the mass is so much যে কি হবে, ইভেন্চুয়ালি এক্সপেনশন বন্ধ করে দেন আবার তাদেরকে অ্যাট্রাক্ট করে কি করবে, আগের পজিশনে নিয়ে আসবে। তো এই হলো তিনটা পসিবল সিনারিও যেগুলো হইতে পারে। অনলাইনে যারা যারা আছো তোমাদেরকে কারো কোনোটা বুঝতে প্রবলেম আছে? তো তিনটা সিনারিও কি কি, যখন নাকি আসল ডেনসিটি অফ দা ইউনিভার্স ক্রিটিক্যাল ডেনসিটি থেকে কম হবে তো তখন কি হবে না, ডেনসিটি যেহেতু কম তো এর জন্য এনাফ ম্যাস নাই টু স্টপ দা এক্সপেনশন, তো ওই এক্সপেনশন সারা জীবন চলতে থাকবে। যদি আসল ডেনসিটিটা ক্রিটিক্যাল ডেনসিটি থেকে বড় হয় তো তার মানে কি, এক সময় গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি হবে যে কি হবে, এক্সপেনশন থেকে থামায়ে দেন আবার তাদেরকে অ্যাট্রাক্ট করে বিগ ব্যাং এর সময় যেরকম সবকিছু একটা পয়েন্টে ছিল ওরকম বিগ ক্রাঞ্চের সময় কি করবে, সবকিছু একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসবে। আর যদি ক্রিটিক্যাল ডেনসিটি আর অ্যাকচুয়াল ডেনসিটি সমান সমান হয়ে যায় তখন কি হবে, কোনো মতে এক্সপেনশন থামাবে কিন্তু এর থেকে এক্সপেনশনকে আর বাড়তেও দিবে না, কমাইতেও পারবে না, ওই একটা ফিক্সড একটা কি থাকবে, ইউনিভার্সের সাইজ থাকবে। ব্যাপারটা বোঝা গেছে সবার? সায়মা, জেবা, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানে তারা এক্সপ্লেনেশন এই কথাগুলি বলছে, যেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম ওই ব্যাপারটা কি বলতেছে,
যে দিস মাইট ইভেন্চুয়ালি এন্ড ইন আ বিগ ক্রাঞ্চ, যে যদি গ্র্যাভিটি অনেক হাই থাকে তো তখন কি করবে, বিগ ক্রাঞ্চ করতে পারবে। The force of gravity between the particles decreases with the square of the distance. এটা তো আমরা জানি যে gravitational force is inversely proportional to the square of the distance between them. তো এটা তো জানি। তখন বলতেছে কি যে this means that if the matter in the universe is low density, তো low density হলে কি করতে পারবে না, কন্ট্রাক্ট করাইতে পারবে না, then the gravitational forces between particles, stars and galaxies will become weak. The universe will continue expanding forever. তো ডেনসিটি যদি এনাফ না হয় তো সারা জীবন কি হবে, এক্সপ্যান্ড করতে থাকবে। However, if the matter in the universe has more than critical density, তো ক্রিটিক্যাল ডেনসিটি একটা কি, একটা স্ট্যান্ডার্ড, যে ক্রিটিক্যাল ডেনসিটির জাস্ট সমান হইলে এক্সপ্যানশন বন্ধ, ক্রিটিক্যাল ডেনসিটির 400 ডেনসিটি কম হইলে এনাফ ম্যাস নাই, তো তার মানে সারা জীবন এক্সপ্যান্ড করবে। আর ক্রিটিক্যাল ডেনসিটি থেকে আসল ডেনসিটি বেশি হইলে এত বেশি ম্যাস যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেনশন বন্ধ করে দেন আবার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, তো বলতেছে কি দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্সেস উইল সাকসিড ইন কজিং দ্য বিগ ক্রাঞ্চ। তো এই হলো সিনারিও গুলি দেখাইছে। তো কোনটার নাম কি ওই জিনিসটা আমরা একটু লিখে রাখি। তো যখন নাকি এক্স্যাক্টলি সমান, তো এটাকে বলা হয় ফ্ল্যাট ইউনিভার্স। ঠিক আছে, ফ্ল্যাট আর্থ থিওরি ওটা দিয়ে আল্লাহ। আচ্ছা, সো এখন যখন নাকি এক্স্যাক্টলি সমান মানে কি একদম ফিক্সড একটা সাইজে চলে যাবে, যে ইউনিভার্সের সাইজ আর বাড়বেও না কমবেও না, তো এটা হলো ফ্ল্যাট ইউনিভার্স। আর যখন নাকি বিগ ক্রাঞ্চ হবে ওইটাকে বলা হবে কি ক্লোজড ইউনিভার্স। আর যেটাতে কি সারা জীবন এক্সপ্যান্ড করতে থাকবে এটাকে আমরা কি বলবো, ওপেন ইউনিভার্স। ঠিক আছে, তো তাহলে এইগুলো হলো আমাদের তিনটা ইউনিভার্সের, হ্যাঁ এইটা হলো বেসিক্যালি আমাদের তিনটা ইউনিভার্সের ফেট, যে ইউনিভার্সের ইদার ক্লোজড ইউনিভার্স হইতে পারে, ওপেন ইউনিভার্স হইতে পারে বা ফ্ল্যাট ইউনিভার্স ফর্ম করতে পারে। তো কোন জিনিসটা কখন হবে এটা ডিপেন্ড করে কিসের উপর, ক্রিটিক্যাল ডেনসিটির উপর। ওকে, তো তাহলে এই রো দিয়ে বা রো এ দিয়ে হলো আসল ডেনসিটি অফ দ্য ইউনিভার্স, আর রো সি দিয়ে কি রিপ্রেজেন্ট করি, ক্রিটিক্যাল ডেনসিটি। তো কোন সময় কি হবে এই ব্যাপারটা, তো এটা গ্রাফেও দেখানো আছে। দেখো y axis এর সাইজ, x axis এর টাইম। ক্লোজড ইউনিভার্স মানে কি এরকম সাইজ বাড়তে 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 এক সময় ম্যাক্সিমাম হবে, দেন আবার কমে জিরোতে চলে আসবে। ওপেনটা কি সারা জীবন এক্সপ্যান্ড করতে থাকবে, সারা জীবন সাইজ বাড়তে থাকবে। আর ফ্ল্যাটটা কি হবে, বাড়তে বাড়তে এক সময় ফিক্সড হয়ে যাবে, তো সাইজ কনস্ট্যান্ট হয়ে যাবে, সাইজ আর চেঞ্জ হবে না তেমন। তো এই কি বলে ফেট অফ দ্য ইউনিভার্সের যতটুকু দেখলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জারিন বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখন এখানে লার্নিং টিপের মধ্যে কি বলতেছে দেখো, ডেনসিটি ইজ দ্য কি টু দ্য ফিউচার অফ দ্য ইউনিভার্স। More than a critical density and the universe will stop expanding and contract back to a big crunch. Less than a critical density and the universe will keep on expanding forever. তো এই ব্যাপারটা আমরা অলরেডি অনেকবার বলে ফেলছি আজকের লেকচারের মধ্যে। এখন হলো সেই রেসিস্ট জিনিসপাতি। ঠিক আছে, রেসিস্ট জিনিসপাতি গুলো কি, যে যেটাই চোখে দেখবো না ওইটাই ডার্ক। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে নরমালি আমাদের একটা ব্যাপার থাকে, কি থাকে, এই যে স্টারস তাদের অ্যাবাউটে কি করে, বাকি তো পরে কেন ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি সবাই খেয়াল করো, যে তোমার কোন একটা গ্যালাক্সির সেন্টারের অ্যাবাউটে কিন্তু স্টাররাও রোটেট করে। ঠিক আছে, বা কোন একটা সোলার সিস্টেমের বা কোন একটা প্ল্যানেটারি সিস্টেমের ওখানের মধ্যে কি হবে, কোন একটা স্টারের অ্যাবাউটে প্ল্যানেটস অরবিট করে। তো কত সময় সায়েন্টিস্টরা উইয়ার্ড কয়টা অবজারভেশন করছে, কি করছে তারা, তারা দেখছে আচ্ছা যখন নাকি যেখানে নাকি ম্যাসগুলি কাছাকাছি, যে সেন্টার অফ দ্য গ্যালাক্সির ওখানে ম্যাসগুলো কি কনসেন্ট্রেটেড থাকে, তো ওখানে কি হবে ফোর্স বেশি। তো ফোর্স যদি বেশি হয় তো তাহলে রোটেশনাল স্পিড বেশি হবে। এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, যদি এখানে একটু একবার নোটপ্যাডে দেখে নেই তো তাহলে বুঝবো। তো এখানের মধ্যে দেখো এই হলো সেন্টার অফ দ্য গ্যালাক্সি।
সরি, তো এই হলো সেন্টার অফ দ্য গ্যালাক্সি। তো এই অনেকগুলা কি আছে, স্টার আছে। তো এই যে যতগুলো স্টার আছে সবাই কি করতেছে, সবাই এই সেন্টার অফ দ্য গ্যালাক্সিটাকে সেন্টার করে অরবিট করে বেসিক্যালি। ওকে, তো এখন এই সবগুলোই কি স্টার। আচ্ছা, তো এখন নরমালি ব্যাপারটা কেমন, যে সেন্টার অফ দ্য গ্যালাক্সি এটা সেন্টার কেন, বিকজ টোটাল ম্যাসের সেন্টারটা হলো এখানে, যে সেন্টার অফ গ্র্যাভিটি যেমন অমন টাইপের। তো এখন সায়েন্টিস্টরা আগে জাস্ট কি করতো, ভিজিবল ইউনিভার্স নিয়ে কাজ করতে, যে চোখে যা দেখা যায় ওইটাই আছে, যেটা চোখে দেখি না ওইটা নাই। ঠিক আছে, কতগুলো অ্যাথিস্ট এরকম টাইপের কথা বলে না, যে যেটা আমি চোখে দেখি না ওটা বিশ্বাস করি না, তো এর জন্য গডে বিশ্বাস করেন এমন বিশ্বাস করেন এমন টাইপের, ওগুলো ভুগিচুগি কথাবার্তা। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে সেন্টার অফ দ্য গ্যালাক্সি, তো এখানের মধ্যে তারা ধরছে কেন এটাকে, বিকজ তারা দেখে যে কাছাকাছি যারা থাকবে তাদের জন্য কি ডিস্টেন্সটা কম না, ডিস্টেন্স হলো কম। তো এখন আমাদের মেইন কাজটা কি, যে ডিস্টেন্স যত কম গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে তত বেশি হবে, যে F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। সবাই একটু এই ব্যাপারটা দেখো, এগুলা খুবই খুবই ট্রিকি কয়টা কোয়েশ্চেন দেয় অ্যাস্ট্রোফিজিক্সে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কতজন একটু কান্নাকাটি করে এই জিনিসগুলো নিয়ে, তো এই ব্যাপারটা সবাই একটু ভালো মতো দেখে না কি বলতেছি। এখানের মধ্যে কাজটা কি দেখো, তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু জি ইনটু মাস অফ দা টু পার্টিকলস যাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে চায় ডিভাইডেড বাই r স্কয়ার। তো এখন সায়েন্টিস্টরা মেইনলি দেখতেছে কি, আচ্ছা সেন্টার অফ দা ইউনিভার্সের যত কাছে তত ফোর্স বেশি হবে, তাই না, আর যত দূরে হবে তত কি ফোর্স কম। কিন্তু ফোর্সের সাথে রিলেশন কেমন, যে তারা কি করে সার্কুলার পাথে ঘুরে। তো এটাকে কি লেখা যায়, এইটাও লেখা যায় যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কি হিসেবে কাজ করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে নাকি। তো এখন ম্যাস কাটাকাটি গেল, তো ভেলোসিটিটা কি হবে, তারা ভাবে যে যত কাছে থাকবে তত ভেলোসিটি বেশি, যত দূরে যাবে তত ভেলোসিটি অফ রোটেশন কি হয়ে যাবে, কমে যাবে। বাট টু দেয়ার সারপ্রাইজ তারা কয়টা জিনিস দেখলো কি, এত দূরে থাকা কোন একটা স্টারেরও স্পিড একটা কাছে থাকা স্টারের সমান। ঠিক আছে, দূরে গেলে না স্পিড কমে যাওয়ার কথা আমাদের এই ফর্মুলা ওয়াইজ। তো তাহলে দূরে গেলে পরেও তাদের স্পিড এত বেশি কেন, যত দূরে যাব তত তো স্পিড কমার কথা। তো তাহলে বেশি কেন, বিকজ আমাদের ম্যাথ নিয়ে কি হয়েছে, একটা মিসক্যালকুলেশন হয়েছে। আমরা তো কি করছি, জাস্ট চোখে যতটুকু ম্যাথ দেখছি ওই ম্যাথটা আমরা ক্যালকুলেট করছি, কিন্তু যেই ম্যাথ আমরা চোখে দেখি না ওটাকেও তো কি করতে হবে, কনসিডারেশনে নিতে হবে, বিকজ ইভেন দো উই ডোন্ট সি দেম, তাদের তো একটা ম্যাথ আছে, এন্ড ওই ম্যাথের কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আছে। এই জিনিস থেকে তাদের কনসেপ্টটা কি বিল্ড আপ হয়েছে, ডার্ক ম্যাটারের কনসেপ্টটা বিল্ড আপ হয়েছে। ঠিক আছে, তারা তখন দেখলো কি যে এই জায়গাটার কাছাকাছি আসলে কি ডার্ক ম্যাটারের কনসেন্ট্রেশন আছে, তো যেটার জন্য কি হয়, টোটাল ম্যাস অফ দ্য গ্যালাক্সি যেটা আসলে আমরা চিন্তা করছিলাম ওইটা এর থেকে আরো বেশি। তো এইসব টাইপের ক্যালকুলেশন তোমাদের আসবে অ্যাস্ট্রোফিজিক্সের, ওইসব আমরা ওয়ার্কশিটের মধ্যে বুকলেটের মধ্যে দেখবো। বাট ফার্স্ট অফ অল এই জিনিসটা জাস্ট এখন বলে রাখলাম ফার্স্টে, কি জিনিস, আমরা ধরে নেই যত গ্যালাক্সি কাছে বা যে স্টার গ্যালাক্সির সেন্টারের যত কাছে তার স্পিড অফ রোটেশন বেশি হবে, যে যত দূরে যাবে স্পিড অফ রোটেশন কমে যাওয়ার কথা। কিন্তু দেখা গেছে কি দূরে থাকা স্টারদেরও রোটেশনাল স্পিড কি অনেক বেশি আছে। কেন বেশি, বিকজ আমাদের ম্যাথ নিয়ে কোন একটা ঘাপলা আছে, ডিসটেন্স নিয়ে তো কোনো কিছু নাই, ডিসটেন্স তো দেখতেই পাইতেছি কোনটা কাছে কোনটা দূরে। তো তাইলে পরে ভেলোসিটি কেন ওইটার বেশি হয়েছে, বিকজ তার ম্যাসের মধ্যে কোন একটা কিছু কি আছে, এক্সট্রা ব্যাপার আছে। তো ওখানে থেকে কি চলে আসছে, ডার্ক ম্যাটারের কনসেপ্টটা চলে আসছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা দেখি কি বলতেছে। কি বলে দেখো, ডার্ক ম্যাটার নিয়ে কি বলে, টু ডিটারমাইন দ্য ফিউচার অফ দ্য ইউনিভার্স সায়েন্টিস্টদের কি করা দরকার, ইউনিভার্সের এই ডেনসিটিটা বের করা দরকার। বিকজ আমরা দেখছি যে ডেনসিটি বেশি কম হইলে পরে কি হবে, এক্সপ্যান্ড করবে নাকি ক্রাঞ্চ করবে, এটা ডিসাইড হয়ে যাবে। সো আসল ডেনসিটি অফ দ্য ইউনিভার্স কত এটা বের করা কি খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এখন হয়েছে কি, however they have hit upon some big problems. কেমন প্রবলেমস, in the 1960s and 70s American astronomer Vera Rubin
made observations of many galaxies and found an unexpected result. কেমন unexpected result? The stars in the galaxies usually rotate at similar speeds, whatever their distance from the galactic center. যে গ্যালাক্সির সেন্টার থেকে যত কাছে বা দূরেই থাকুক না কেন, তাদের সবার স্পিডই কি অলমোস্ট সিমিলার। বাট এটা তো আসলে হওয়ার কথা না, যত দূরে যাবে তত তাদের স্পিডটা কি হওয়ার কথা, কমে যাওয়ার কথা। তো এটা বলতেছে যে দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টু দ্য সোলার সিস্টেম। যে সোলার সিস্টেমে কি মার্কিউরির স্পিড সবচেয়ে বেশি, আর যত দূরে যায় ওই নেপচুন, স্যাটার্ন, ওদের রোটেশনাল স্পিড অনেক কম হয়, ঠিক আছে। ইন হুইচ দ্য ফার্দার প্ল্যানেটস ফ্রম দ্য সান অরবিট মাচ মোর স্লোলি দ্যান দোজ ক্লোজ ইন। মানে যারা কাছে আছে ওইসব প্ল্যানেটের রোটেশনাল স্পিড বেশি, যারা দূরে আছে তাদের রোটেশনাল স্পিড কি কম। কিন্তু গ্যালাক্সি গুলোর জন্য, স্টার গুলোর জন্য যখন ইনভেস্টিগেট করলাম তখন দেখলাম কি সবারই স্পিড বলতে গেলে সমান আছে। তো তার মানে কি ম্যাস এমন কিছু আছে যেটা আমরা চোখে দেখতে পাইতেছি না। তো এই ব্যাপারটা নিয়ে বলতেছে galaxies emit an amount of light. We can measure this by measuring the apparent brightness and calculating the inverse square decrease in which it কি বলে in this which is caused by the distance to the galaxy. যে ডিসটেন্সের সাথে ইন্টেন্সিটি রিলেশনশিপে, যে এটা ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার বাই 4 পাই ডি স্কয়ার। তো এখানে ডিসটেন্সের সাথে ইন্টেন্সিটি রিলেশনশিপ কেমন, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ। তো ওই ওয়াইজ তো কমে, তো ওইভাবে করে কি করা যায়, ব্যাক ক্যালকুলেট করে করা যায়। তো বলতেছে কি from the actual luminosity of the galaxy we can estimate the mass of all its stars. The actual luminosity of the galaxy দিয়ে কি করা যাবে, পুরা গ্যালাক্সির ম্যাস বের করে ফেলা যাবে। তো পুরা গ্যালাক্সির ম্যাস বের করলাম, কিন্তু ম্যাসটা আসলে কি আসে, ভুল ম্যাস আসে। কেন ভুল ম্যাস আসে? বিকজ আমরা তো আসলে যেটা চোখে দেখতেছি না তার ম্যাস তো নিতেছি না, আমরা লুমিনোসিটি ওয়ালা জিনিসপাতির ম্যাস বের করতেছে। মানে কি জাস্ট ভিজিবল ইউনিভার্সের ম্যাস বের করতেছি, ইনভিজিবল যে জিনিসগুলো আছে তাদের ম্যাস তো নিতে হবে। তো ওই ব্যাপারটাই ঘাপলা করছে। কি করছে দেখ, গ্যালাক্সিস রোটেট and this means that the stars they contain must be experiencing a centripetal force towards the center of the galaxy's rotation. গ্যালাক্সি যেহেতু রোটেট করে, তো সেন্টার অফ দ্য গ্যালাক্সির অ্যাবাউটটা বাকি স্টাররাও কি করবে, একটা সেন্ট্রিপিটাল ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তো when astronomers measure the rotational speed of the stars in the galaxies, they find that the mass suggested by luminosity calculation is not nearly enough to cause the centripetal force needed to keep the galaxy spinning. যে ওই গ্যালাক্সিটাকে স্পিনিং অবস্থায় রাখার জন্য যত ম্যাস দরকার, ওই ম্যাস লুমিনোসিটি থেকে ক্যালকুলেট করা ম্যাসের সাথে কি হচ্ছে না, মিলতেছেই না। যে আসলে ম্যাস অনেক বেশি দরকার, কিন্তু ভিজিবল ইউনিভার্সের ম্যাস অনেক কম। তো তার মানে কি দেখতে পাই না এমন অবজেক্ট আছে যাদের কি আছে, ম্যাস আছে, কিন্তু তাদেরকে কি করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো এর জন্য তাদের নামটা কি দেওয়া হয়েছে, ডার্ক ম্যাটার। ডার্ক কেন, বিকজ তাদেরকে আমরা দেখতে পাই না। ম্যাটার কেন, বিকজ তাদের কোন একটা ম্যাস আছে, ঠিক আছে। তো এই কথাটা বলতেছে কি যে ইনফ্যাক্ট দ্য ম্যাস অফ দ্য স্টার্স ইজ জেনারেলি অনলি অ্যাবাউট 10% অফ হোয়াট ইজ নিডেড। যে আসল ইউনিভার্সের ম্যাসের বলে গ্যালাক্সির আসল ম্যাসের কত পার্সেন্ট আমরা দেখতে পাই, জাস্ট 10% দেখতে পাই। বাকি 90% অফ দ্য ম্যাস অফ দ্য ইউনিভার্স কি, আর ম্যাস অফ দ্য গ্যালাক্সি কি, ইনভিজিবল, যেটাই কি ডার্ক ম্যাটার। তো এখানে আমাদের কাজটা কি, this suggests that galaxies must contain a lot of mass that does not emit light. যে ম্যাস আছে কিন্তু কি করে না, লাইট এমিট করে না। তো এর জন্য তাকে কি বলা হয়েছে, ডার্ক ম্যাটার। তো ডার্ক ম্যাটারের মেইন কনসেপ্টটা কি, ডার্ক ম্যাটারের ম্যাস আছে কিন্তু কি হয় না, তারা লাইট এমিট করে না। তো ম্যাস যেহেতু আছে তো কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে। তো ওইটাই কি করে, ওই রোটেশনাল স্পিড অফ দ্য স্টারদেরকে এফেক্ট করে। বুঝা গেছে ব্যাপারটা? আরিয়ান, জারিন, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো এখন এখানে মধ্যে দেখো পরে কি বলতেছে, astronomers have not yet discovered what dark matter could be. যে ডার্ক ম্যাটার আসলে কি হইতে পারে, এটা অ্যাস্ট্রোনমাররা কি করতে পারে না, এখনো বের করতে পারে না, ঠিক আছে। ভেরি স্মার্ট গাইস। তো এখন এখানে মধ্যে কাজটা কি করতেছে দেখো, যে most stars will have a planetary system, but the mass of all these planets is not nearly enough to hold a galaxy together. তো তারা ভাবতে চাচ্ছে, আমরা তো যে স্টারের ম্যাস গুলো দেখছিলাম, তো প্রতিটা স্টারের অ্যাবাউটে তো প্ল্যানেট আছে, তো সবগুলা প্ল্যানেটের ম্যাস অ্যাড করলে মনে হয় কি হবে,
টোটাল গ্যালাক্সির ম্যাসের সমান হবে, কিন্তু আসলে প্ল্যানেটদের ম্যাস তো খুবই খুবই কমের রেঞ্জে থাকে, তো তাদের ম্যাসগুলো সব প্লাস করলে পরেও কি হবে না, আননোন ম্যাসের সমান মিলাইতে পারতেছি না। যে তারা এখন কি করতেছে, গোঝামিল দিতেছে আর কি, আচ্ছা এটা নেই নাই এগুলা ম্যাসগুলো প্লাস করে দে তাহলে হয়ে যাবে, এটা নেই নাই এগুলো ম্যাস প্লাস করে দে, অ্যাস্টেরয়েডের ম্যাস প্লাস করবে, এইসব প্লাস করবে, এটাই তো ম্যাস যাই আসে না, একটা স্টার কত কত ম্যাসিভ। তো এখানে কি ব্ল্যাক হোলস or interstellar gases are good coordinates, কি বলে গুড ক্যান্ডিডেটস ফর ডার্ক ম্যাটার। যে তারা এখন বলতেছে কি, আচ্ছা গ্যালাক্সিতে তো জাস্ট ভিজিবল স্টারদের ম্যাস আমরা নিছি, তো ওগুলোর মাঝে স্টারদের মাঝে মাঝে কি থাকতে পারে, ব্ল্যাক হোল থাকতে পারে, ব্ল্যাক হোল থেকে তো লাইট পাবো না, তো ব্ল্যাক হোল গুলোর ম্যাস যদি নেই তো তাইলে পরে কি হইতে পারে, আমাদের মিসিং ম্যাসের মিস্ট্রিটা সলভ হইতেও পারে। তো এর জন্য ব্ল্যাক হোলটা কি, ব্ল্যাক হোলটা হলো তোমার ওয়ান অফ দা প্রাইম ক্যান্ডিডেট, যেটা কি হইতে পারে, ডার্ক ম্যাটার হইতে পারে। যে ডার্ক ম্যাটার আসলে কি, এটা সায়েন্টিস্টরা এখনো বের করতে পারে নাই, তাদের জাস্ট কয়েকটা কি আছে, রিজনেবল কয়েকটা গেস আছে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, but these and other similar suggestions are also not observed in sufficient quantities, যে ওই যে 90% ম্যাস যে কম পাচ্ছি, ব্ল্যাক হোলের ম্যাস গুলাকে ক্লাস করলে পরে 90% ম্যাস আমরা মিলাইতে পারি না হিসাব, ঠিক আছে। তো তার মানে কি, ব্ল্যাক হোল বা ইন্টারস্টেলার গ্যাস যে নেবুলা টেবুলা এইসবের ম্যাস গুলা অ্যাড করেও কি হচ্ছে না, টোটাল গ্যালাক্সির ম্যাস আমরা মিলাইতেই পারতেছি না। তো তার মানে ইদার এমন হইতে পারে যে গ্র্যাভিটি আসলে আমাদের ক্যালকুলেশনে ভুল, ঠিক আছে, অর হইতে পারে যে এমন কিছু আছে যেটা এখন আমরা দেখতে পাইতেছি না, অন্য কোনো ওয়েভ ছাড়ে। তো অনেক টাইপের সিনারিও হইতে পারে যে we can account for some dark matter with straightforward things such as this, but scientists are convinced that the majority of dark matter is of a different but unknown form। যে আমরা মনের শান্তির জন্য বলতে পারি, আচ্ছা ব্ল্যাক হোল গুলোর ম্যাস গুলো অ্যাড করে দাও, প্ল্যানেটস গুলোর ম্যাস গুলো অ্যাড করে দাও, নেবুলা গুলোর ম্যাস গুলো অ্যাড করে দাও, তাহলে that can explain the difference between the visible universe and the actual mass of the galaxy। কিন্তু সায়েন্টিস্টরা আসলে কনভিন্সড যে আসলে এগুলো সব ম্যাস প্লাস করলেও কি করা যাবে না, আননোন ম্যাসের টোটাল বানানো যাবে না। তো আননোন ম্যাসটা আসলে কি, ডার্ক ম্যাটার, যেটা এখনো কি করতে পারে নাই, আমরা বেরই করতে পারি না যে ডার্ক ম্যাটার আসলে কি দিয়ে বানানো, বুঝতে পারছো। তো এই জিনিসগুলো জারিনের জন্য রেখে দিচ্ছে, জারিন যেন আমাদেরকে বের করে দেয়, ঠিক আছে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ে পড়ে এই ব্যাপারগুলি বের করবে, ঠিক আছে। এরপরে এই একটা মজার জিনিস, কি জিনিস, গ্র্যাভিটেশনাল লেন্সিং। যে একটা লেন্সের কাজটা কি, তোমাদের তো অপটিক্স আসলে সিলেবাসে কেন দেয় নাই, ক্লাস 7 এও তোমরা আনফরচুনেটলি পড়ো নাই, তোমাদের 7 এর লেন্স বাদ দিয়ে দিছে না সিলেবাস থেকে। তো লেন্স যে থাকে, যে আমরা এতজন যে চশমা পরি, চশমা ছাড়া কিন্তু অনেকজনেরই লাইফ খুবই বাজে অবস্থা হয়ে যায়। এই যে চশমাতে কনভেক্স লেন্স থাকে, কনকেভ লেন্স থাকে, তো এইসব লেন্সগুলি করে কি, লাইটকে বেন্ড করে, তাই না। যে এরকম লাইট এসে কি হয়, লাইট এরকম এসে দেন বেন্ড করে ভিতরের দিকে, দেন এগুলাতে লাইট এরকম এসে দেন ছড়ায় যায়। তো অনেক টাইপের ওয়েতে লাইটকে কি করা যায়, এরকম ম্যানিপুলেট করা যায়, তাই না। তো এখন এখানের মধ্যে কাজটা কি, আচ্ছা ধরো এই মিটিং এর 1 মিনিটের কম আছে, আমরা নেক্সট মিটিং এ শুরু করি, ওখানের মধ্যে দেখতেছি। আজকে শেষ, টোটাল দেখা লাগবে, এত বেশিও না। আচ্ছা মুবাশিরা, তুমি ফার্স্ট একটা কথা ঘুমাই গেছিল তো পুরোপুরি। আচ্ছা, তো তোমার ওই M1 বইয়ের ওই এগুলো আছে না, যে শীটটা লাস্ট ক্লাসে দিছিলাম, সবগুলো সলভ করছো?
আচ্ছা ওই তো পিকিউ গুলো ওইটাই দেখাবো যে সবগুলো কম্পোনেন্ট বের করা হয়ে গেছে। আচ্ছা তো তাহলে পরে ওইটা তাহলে বাকি আছে মেইনলি ওদের ফিজিক্সের কম্পোনেন্টস এর জন্য করতে দিছে আর কি। এখন তো ম্যাথস তো দিয়ে দিছে, এখন কি করার, এখন তো ও লেভেলস একটা মেইনলি শুরু করছি এখন। হ্যাঁ আচ্ছা শিট, তো টিচারের কথাই মনে নাই। ধর আজকে জামির সাথে কথা বলে রাফি ওদের মধ্যে কেউ পারবে নাকি ওদের মধ্যে থেকে ঠিক করে দিব, ঠিক আছে। আচ্ছা তো এখন এখানে আমাদের কাজটা কি বলতেছিলাম, যে এই লেন্সে কি করে, লেন্স দিয়ে আমরা যেরকম লাইটকে বেন্ড করতে পারি ওরকম গ্র্যাভিটিও কি করতে পারে, লাইটকে এরকম বেন্ড করতে পারে, ঠিক আছে। গ্র্যাভিটি দিয়ে এই লাইটের বেন্ডিং টেকনিকটাকে এর জন্য আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল লেন্সিং। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং এর কাজটা কি, যে গ্র্যাভিটি ওয়ালা, যে ম্যাস ওয়ালা কোনো একটা অবজেক্ট কি করতে পারে, সে স্পেস এন্ড টাইমকে কার্ভ করতে পারে। আমাদের স্পেসটা আসলে কি, এই যে 3 ডাইমেনশন যে আমরা চোখে দেখি, ঠিক আছে, হরাইজন্টাল প্লেন এন্ড ভার্টিক্যাল প্লেন। কয়টা ডাইমেনশন, হরাইজন্টালে এক্স ওয়াই, ভার্টিক্যালে হলো জেড। তো টোটাল ডাইমেনশন এই হলো আমাদের 3টা ডাইমেনশন। এন্ড 4 নাম্বার ডাইমেনশন আমাদের কি, 4 নাম্বার ডাইমেনশন হলো টাইম, যেটাকে কি করতে পারি না, আমরা কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। তো যত ডাইমেনশনের স্পিসিস হয় তারা এর চেয়ে হায়ার ডাইমেনশনকে কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের টোটাল ডাইমেনশন কয়টা আছে জানো, স্ট্রিং থিওরি ওয়াইজ টোটাল ডাইমেনশন হলো 11টা, ঠিক আছে। স্ট্রিং থিওরি ওয়াইজ টোটাল আমাদের ডাইমেনশন আছে হলো কয়টা, 11টা। তো এখন এখানের মধ্যে আমাদের 4টা ডাইমেনশন নিয়ে আমরা কথা বলবো, যে এখানের মধ্যে কাজটা কি, আইনস্টাইনের থিওরিটা কি বলে, গ্র্যাভিটির থিওরি বলে যে ম্যাসওয়ালা কোন একটা অবজেক্ট কি করতে পারে, স্পেস এন্ড টাইম ডাইমেনশনকে কার্ভ করতে পারে, মানে ওটাকে ডেভিয়েট করতে পারে। তো এখানের মধ্যে কাজটা কি হয়, যে আমরা আসলে যে এখানের মধ্যে দেখো, এই যে আমি যে আসলে এখানের মধ্যে মনে করে একটা লাইন ড্র করলাম, লাইনটাকে দেখে কি মনে হইতেছে, একটা স্ট্রেট লাইন মনে হইতেছে না, এটা আসলে একটা স্ট্রেট লাইন না। যখন থেকে আমি আমার হাতকে মুভ করানো শুরু করছি তখন থেকে কিন্তু কি হইতেছে, এই পেজটা একটা ভেলোসিটির জন্য এই পেজটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। এটা খুবই সুন্দর একটা ভিডিও আছে ভেরিটাসিয়ামে, ওই ভিডিওটা তোমাদেরকে দিবনি গ্রুপে, ঠিক আছে, ওটা দেখো মজা পাবা। আজকে তো সিলেবাস শেষ হয়ে যাবে, তো এরপরে দেখতে পারবো অনেক সিলেবাসের বাইরের জিনিস। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো কি বলে, Einstein's theory of gravity explains that larger masses will deform space-time, which is what, the fabric of the universe, so that it accelerates things. তো তাহলে আইনস্টাইন বলে যে গ্র্যাভিটি আসলে ওরকম ফোর্স এক্সার্ট করে না, যে নিউটন যেরকম বলে যে F equal to g(m1m2/r²), আইনস্টাইন এটা বলে না। আইনস্টাইন বলে যে ম্যাস ওয়ালা অবজেক্টের পাশে তার স্পেস এন্ড টাইমটা কার্ভ হয়ে যায়, ওই কার্ভ করা পাথ দিয়ে মুভ করতে সময় অবজেক্টের ডিরেকশন চেঞ্জ হয়, যেটার জন্য কি বলি, অ্যাসেলারেশন হচ্ছে। তো তার থিওরিটা একটু ডিফারেন্ট। এই যে দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য নিউটনস এক্সপ্লেনেশন অফ গ্র্যাভিটি অ্যাজ আ ফোর্স, যে নিউটন গ্র্যাভিটিকে একটা ফোর্স হিসেবে ধরছে, কিন্তু আইনস্টাইন গ্র্যাভিটিকে ফোর্স হিসেবে এক্সপ্লেইন করেন। তো বলতেছে কি, দ্য কার্ভিং অফ দ্য স্পেস টাইম প্রেডিক্টস দ্যাট দ্য ডিরেকশন অফ ট্রাভেল অফ লাইট উইল বি এফেক্টিভ, যে লাইট যে পাথ দিয়ে ট্রাভেল করবে এটা কি হবে, স্পেস আর টাইম যদি বাঁকায় যায় তো এরকম বাঁকানো স্পেস দিয়ে সে কি করবে, মুভ করবে, তো তখন লাইটটা কি হয়ে যাবে, বাঁকায় যাবে। তো ওইটাই কি বেন্ডিং অফ লাইট। তো এটাই কি লেন্সের কাজ। তো গ্র্যাভিটি দিয়ে আমরা লাইটকে বেন্ড করাইতেছি, তো এর জন্যই নামটা কি দিছে, গ্র্যাভিটেশনাল লেন্সিং। তো কি বলতেছে, ভেরি লার্জ ম্যাসেস such as galaxies or black holes will cause a bending of light in a similar way as passing through a lens. This effect has been widely observed in photographs of deep space. So এরকম ডিপ স্পেসে অনেকগুলো লাইট কি দেখা গেছে, লাইট যেটা নাকি আমাদের সিঙ্গেল একটা পয়েন্ট হিসেবে থাকার কথা, এটা কি অনেক বাঁকায় টাকায় অনেক ভাবে দেখানো হয়েছে। তো এখানে থেকে বুঝা গেছে কি লাইটকে কি করা যায়, বেন্ড করা যায়। কি দিয়ে, ওখানে কি আমরা গ্লাস লেন্স এসব লাগায় রাখছি না, কিসের জন্য বেন্ড হচ্ছে, বিকজ অফ গ্র্যাভিটি, ঠিক আছে। এন্ড ফাইনালি এই এক্সট্রাক্ট দেন আমাদের সিলেবাস শেষ। তো এখানে আমাদের কাজটা কি, ডার্ক এনার্জি। তো ডার্ক এনার্জির এই ব্যাপারে কি বলতেছে, until the very end of the 20th century it was not known which of these 3 possible outcomes for the universe would happen.
তিনটা পসিবল আউটকাম, যেটা যে সারা জীবন এক্সপ্যান্ড করবে, একসময় এক্সপেনশন করে বন্ধ হয়ে যাবে এক্সপেনশন, দেন ওই ফিক্স সাইজ থাকবে, অর এক্সপেনশন করে একটা সাইজ পাইলো দেন আবার কন্ট্রাক্ট করে আগের জায়গায় চলে আসবে। তো কোনটা হবে ওইটা তো আসলে আমরা জানি না। তো এখন বলতেছে কি, the Hubble telescope was launched in 1990 and its observation from distant supernova has shown that the expansion of the universe is not slowing, মানে স্লো হচ্ছে না, উল্টা কি করতেছে, accelerating রেটে এক্সপ্যান্ড করতেছে, as we would expect from the gravitational attractions of all the matter in it, যেটা প্রথমেই বলতেছিলাম যে গ্র্যাভিটি তো আসলে এক্সপেনশনটাকে আস্তে আস্তে থামায় দেওয়ার কথা, কিন্তু আমরা আসলে অবজারভেশন গুলো করে কি দেখলাম, থামতেছে তো নাই, যে স্লো তো হচ্ছেই না, উল্টা আরো কি করতেছে, বেশি রেটে এক্সপ্যান্ড করতেছে। ঠিক আছে, তো থামাথামের নামই নাই, উল্টা কি করতেছে, অ্যাসেলারেটিং রেটে সে বাড়তেছে, এই যে বাট ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাসেলারেটিং। তো বলতেছে কি, the universe is getting larger at a faster and faster rate. We do not yet know what is causing this cosmic acceleration. ঠিক আছে, ফাইনাল কথা হলো আমরা আসলে কিছু জানি না। ঠিক আছে, তো এখানের মধ্যে কাজটা কি, বাট দিস ইজ কল্ড ডার্ক এনার্জি। ঠিক আছে, যে যেই এনার্জি, যে মিস্টেরিয়াস এনার্জি কি করতেছে, এখানের মধ্যে ডার্ক ম্যাটার বলো অর্ডিনারি ম্যাটার বলো, দুইটা ম্যাটারেরই তো ম্যাস আছে, তো তারা গ্র্যাভিটি দিয়ে এক্সপেনশনটাকে স্লো ডাউন করবে, কিন্তু স্লো ডাউন তো হচ্ছে না, উল্টা বাড়তেছে। তো তার মানে ডার্ক ম্যাটার আর অরিজিনাল ম্যাটার বাদে অন্য কিছু আছে যেটা কি করতেছে, এক্সপেনশনকে কমাইতেছে না, উল্টা বাড়াইতেছে। তো এখানের মধ্যে এই জিনিসটা কি, এটাই হলো আমাদের ডার্ক এনার্জি। ঠিক আছে, তো এখানের মধ্যে কাজটা কি, all we know about the dark energy is how much it is affecting the expansion of the universe, and so what proportion of the universe it is. It turns out that the dark energy is approximately 2/3 of everything that exists, কিন্তু আমরা এটার কোনো আইডিয়াই নাই, এটা কি কেমনে অবজার্ভ করতে হয়, কেমনে মেজার করতে হয়, কি দিয়ে বানানো, ডার্ক ম্যাটার কি দিয়ে বানানো, কিছু আমরা জানি না। টোটাল যে এতদিনে ফিজিক্স পড়ছো, আমরা অর্ডিনারি ম্যাটারের মধ্যে কতটুকু জানি, এই 4.9%। এতটুকু জানাতে এত বড় সিলেবাস, আর যত জানবো তো তাহলে পরে চিন্তা করো সামনে যে কি হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের A2 ফিজিক্স। বুঝতে পারছো সাইমা? আরো অর্ডিনারি ম্যাটার আরো বেশি তুমি বের করতে চাও, ডার্ক ম্যাটার কি দিয়ে বানানো, এগুলো স্টাডি করতে চাও, এগুলো স্টাডি করে করে পরে তোমার ফিউচার জেনারেশনকে মনে করো যে হেডেক দিবা। আমি মরে যাওয়ার পর বের হোক নতুন জিনিস। তুমি তো মরবা না, শয়তানরা তো একদম দেরি করে মরবে, বুঝছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো তোমরা কতজন ওই নিউক্লিয়ারটিকে রিভিশন ক্লাস করবা, কিন্তু আচ্ছা ঠিক আছে, কি অবস্থা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ওই তো বললাম যে শয়তানরা এত তাড়াতাড়ি মরে না, তারপর বলে যে তোমার বিয়ের আগে মরে। আচ্ছা, তো এখন তোমাদের যারা যারা নাকি নিউক্লিয়ার দিকে রিভিউটা করবা, তোমাদের জন্য একটু পরে আবার লিংক দিতেছি, তোমরা জয়েন দিও, আর যারা সামনাসামনি আছে তোমরা তো এখানে দেখতে পাবা। ঠিক আছে, আমরা একটু 8:20 দিকে শুরু করব। ঠিক আছে, এখন একটা ছোট একটা ব্রেক নিয়ে নেই, অনেকক্ষণ টানা কথা বলে ইয়ে হয়ে গেছে।